রসিকতার মাসুল। বৌভাতের দিন রাত হয়ে গেছে। নিমন্ত্রিতরাও যে যার মতো বাড়ির পথে। আমাদেরও খাওয়া হয়ে গেছে। অনেক সেজেগুজে বাসর ঘরে বসে আছি, কিন্তু আমার পরের কোনো খবর নাই। এ ছেলে নির্ঘাত আনরোমান্টিক হবে। যা হোক, উনি অবশেষে আসলেন। এসে ঘরে ঢুকেই বলল, আমি কারোর সাথে বিছানা ভাগ করে ঘুমাতে পারবো না। আমি তো আর অবুঝ নই, না বলা কথাটুকু ঠিকই বুঝে গিয়েছি। বিছানা থেকে নেমে নমস্কার করে আবারও সেই বিছানাতেই বসেছি। উনি মনে হয় এরকমটা আশা করেনি, এজন্য হয়তো ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে বললেন, কথা কানে যায়নি? আমি হাই তুলতে তুলতে বললাম, কানে গিয়েছে তো। আপনি এক কাজ করুন, নিচে শুয়ে ঘুমিয়ে পড়ুন, আমি বিছানা পেতে দিচ্ছি। উনি আমার আস্পর্ধা দেখে বিড়বিড় করে কি যেন বললেন, স্পষ্ট শুনতে পাইনি। উনি মনে হয় রেগে আছে খুব। রেগে থাকারই তো কথা। ওনার জায়গায় আমি হলে হয়তো বিয়েটাই ভেঙে দিতাম। বিয়ের আগে যদি কোনো মেয়ে তার হবু বরকে বলে যে আপনি কি জন্ম থেকেই হাফকানা, তাহলে তো রাগ হবেই। ব্যাপারটা খুলেই বলি, উনি ওনার বাবা মা ভাই আর বোন দিয়েছিল আমাকে দেখতে। দেখা দেখির এক পর্যায়ে আমাকে আর ওনাকে পাঠানো হলো আলাদা করে কথা বলতে। উফ, কতক্ষণ আর উনি উনি করবো। তার থেকে নামটা বলেই দিই, ওনার নাম অভ্র। যাই হোক, আলাদা করে কথা বলার সময় আমি ওনাকে বলেছিলাম, আপনি কি জন্ম থেকেই হাফকানা? আমার এরকম অদ্ভুত প্রশ্ন করার কিন্তু কারণ আছে। মেয়ে দেখতে এসেছে, তাও চোখে চশমা পরে। চশমা চোখে না দিলে কি আমাকে দেখা যাবে না নাকি? এই জন্যই তো হাফকানা বললাম। ও আমার প্রশ্ন শুনে গোমরা মুখে বলেছিল, আমি তখনই বুঝেছিলাম এই ছেলে হাফকানা তো বটেই, সাথে কিছুটা বলদ প্রকৃতির। আমার কথাবার্তা চিন্তাভাবনা কিছুটা অদ্ভুত। এই জন্য বিয়ের আগে মা বকতো আর বলতো, তোকে বিয়ে দিলে তো বিয়ের পরের দিনই পেছনের দরজা দিয়ে বের করে দেবে শ্বশুরবাড়ির লোকেরা। মায়ের কথা আমি বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলতাম, তাহলে যে বাসায় পেছনের দরজা নেই ওরকম বাসায় আমাকে বিয়ে দিয়ে দিয়েন। মা তখন রেগে গিয়ে বলতো, তুই আর আমাকে মা বলবি না। আমি এ কথা হি হি করে হেসে বলতাম, ওকে আন্টি। বিছানায় শুয়ে শুয়ে এসবই ভাবছিলাম। হঠাৎই রুমের লাইট অফ হয়ে গেল। না, নিচে হয়নি, অভ্রই করেছে। আমি মুচকি হেসে ভাবছি, এখন তো আমার পাশেই শুয়ে ঘুমাতে হবে। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে বলো? বেশ খানিকটা সময় কেটে গেছে, কিন্তু অভ্রর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ব্যাপারটা কি? অন্ধকারের মধ্যে বিছানা হাতে ওকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না তো। আমার বর গেল কই? এখনো কি বিছানার পাশে দাঁড়িয়ে আছে নাকি? বালিশের নিচ থেকে আমার মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট অন করলাম। মা, এ ছেলে তো সত্যিই বলদ চাই। ফ্লোরেই শুয়ে পড়েছে, তাও কিছু না পেতেই। এই যে উঠুন, কোনো সারা শব্দ নেই। উঠতে বলেছি তো। এবার উনি বললেন, পাশে খুলে রাখা চশমাটা হাতে নিয়ে চোখে পড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তুমি হয়তো ভাবছো আমি কেন নিচে শুয়ে পড়লাম, কেন প্রতিবাদ ছাড়াই। আমি মনে করি তুমি এ বাড়িতে ক্ষণিকের অতিথি মাত্র। এটুকু শুনেই আচমকা এক ভয়ের স্রোত খেলে গেল আমার শরীরে। একটা শিরশির অনুভূতি হলো নিচের ভেতর। উনি সেদিকে ভ্রুক্ষেপ না করে বলতে লাগলেন, আমি জানি তুমি এ বিয়েতে খুশি নও, এজন্যই বিয়ে ভাঙতে ওরকম উদ্ভট প্রশ্ন করেছিলে, তাই না? আমি ওনার কথায় সম্বিত হারিয়ে ফেললাম। স্বাভাবিক চিন্তাগুলো এলোমেলো লাগছে। প্রচণ্ড অভিমানে নিজের কান্নাটাকেও জোর করে দমিয়ে রাখলেন। কিন্তু উনি এসব কিছুই বুঝলেন না। মৌনতাকে সম্মতির লক্ষ্য ভেবে নিলেন। সেদিন আমরা পাশাপাশি শুয়ে রাত কাটালেও মাঝখানে ছিল বাহ্যিকভাবে 1 হাত দূরত্ব, আর মনের দিক থেকে কতটা দূরত্ব ছিল সেটা না হয় নাই বা বললাম। আমাদের বিবাহিত জীবনের বেশ কয়েক মাস কেটে গেছে। সময়ের সাথে সাথে আমার আর অভ্রর মানসিক দূরত্বটা কমে গিয়েছে। এতে অবশ্য আমার শাশুড়ি আর ননদদের বিশেষ ভূমিকা আছে। এই দুজন মিলে আমাকে অভ্রর পছন্দ অপছন্দের তালিম দিয়ে ওর মন জয় করতে সাহায্য করেছে। এতদিনে অভ্র বুঝে গেছে যে আমি দুষ্টুমি মাখার কথা এমনি বলি, কোনো কুটিল উদ্দেশ্য নিয়ে নয়। আমার মা আমাকে একদিন বলেছিল যে স্বামীর সাথে যতই মনোমালিন্য হোক না কেন, পরস্পরের বিছানা যেন আলাদা না হয়, কারণ বিছানা আলাদা হওয়াটাই নাকি সংসার ভাঙার সূত্রপাত ঘটায়। মার এই কথাটা আমি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। এখনো পর্যন্ত অভ্রের সাথে অনেকবারই ঝগড়া হয়েছে, কিন্তু দিন শেষে দুজন পাশাপাশি বালিশে মাথায় ঠেকিয়েই রাত কাটিয়েছি। বিয়ের আগে বাস্তবিক কারোর সাথে প্রেম করা হয়নি আমার, তবে কল্পনায় একজন ছিল। অভ্রের সাথে তার অনেকটাই মিল আছে, আবার অনেকটা অমিলও আছে। কিশোরী বয়সে মনের মধ্যে পুষে রাখা কাল্পনিক চরিত্রকে যদি কোনো একভাবে পরিণত বয়সে নিজের করে পাওয়া যায়, তাহলে মনে হয় তার প্রতি বিশেষ ভালো লাগাটা একটু বেশি মাত্রায় কাজ করে। আমার ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। নয়তো একসময় অচেনা অদেখা ছেলেটা কিভাবে আমার সবটুকু দখল করে নিল। খুব ঘুম কাতরে হওয়া সত্ত্বেও এখন আমি রাত জাগি অভ্রের সাথে গল্প করার লোভে। যে আমি খিদে পেলেই খাওয়া শুরু করে দিতাম কোনো বাজবিচার না করে, সেই আমি এখন অভ্রের জন্য বসে থাকি খাবার নিয়ে।
আমি অভ্রর জন্য না খেয়ে বসে থাকলে মা বকা দিলেও মনে মনে যে খুশি হয় সেটা বুঝি আমি। মা আমাকে একদিন গল্প করার ছলে বলেছিল, সব ছেলেই চায় খাবার সময় তার স্ত্রীর সামনে বসে থেকে পরিবেশন করে খাওয়াবে। এসব ছোটোখাটো জিনিসেও নাকি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। আমি মাকে সেদিন বলেছিলাম, আর কি কি করলে প্রেম বাড়বে বলুন না মা? উনি হাসতে হাসতে বলেছিলেন, হাজির মেয়ে, শাশুড়ির কাছে এসেছে প্রেমের তালিম নিতে। কে যেন বলেছিল, প্রেমে পড়লে প্রিয় মানুষটা সব কিছুতেই সৌন্দর্য আবিষ্কৃত হয় নিজের কাছে। এখন আমি কথাটার সত্যতা খুঁজে পাই নিজের কাছে। ওর ছোট ছোট কাজগুলোতেও আলাদা কিছু খুঁজে পাই আমি। আচ্ছা, অভ্র কি এভাবে আমাকে উপলব্ধি করে? নিজেকে প্রশ্ন করে কোনো উত্তর পাই না সঠিক। কখনো মনে হয় ও আমাকে খুব ভালোবাসে, আবার কখনো মনে হয় ও এতদিন পরেও কি যেন সন্দেহে ভোগে আমাকে নিয়ে। অভ্র দোলনায় বসে আছে, আর আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি। এই বিকেলবেলাটা কিরকম যেন বড্ড বেশি শান্ত লাগছে। নিস্তব্ধতা ভেঙে আমি অভ্রকে বললাম, আচ্ছা, তুমি আমাকে কখনো ভুল বুঝবে না তো? অভ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভুল বোঝার মতো কাজ যদি করো তাহলে ভুল বুঝতেও পারি। অভ্রর এরকম স্পষ্টবাদিতা আমার ভালো লাগে না। প্রেয়সীকে খুশি করতে কিছু নির্দোষ মিথ্যে তো বলাই যায়, এতে কি এমন ক্ষতি? অভিমান হলো খুব। ওকে রাগানোর জন্য দুষ্টুমি করে বললাম, তোমার থেকে সমীর ভাই খুব ভালো ছিল। কথাটা বলেই নিজেই চমকে উঠলাম। আমারই এক বান্ধবীর বড় ভাই উনি। কিশোরী বয়সে বেশ কয়েকবারই আমাকে রঙিন খামে মোড়ে চিঠি দিয়েছিল। তখন চিঠির প্রচলন তো উঠেই গিয়েছিল, তবুও যে কেউ চিঠি লেখে এটা আমার ধারণার বাইরে ছিল। সেসব প্রেমময় চিঠির কোনোটারই জবাব দিইনি আমি। শুধু একবার সামনাসামনি ওনাকে বলেছিলাম, সমীর ভাই, আপনি আর এসব চিঠি কখনো দেবেন না। উনি সত্যিই এরপর আর চিঠি দেননি। এতদিন পর হঠাৎ ওনার নামটাই কেন মুখে আসলো? এই যে ম্যাম, কোথায় হারালেন? মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল অভ্র। সম্বিত ফিরে পেয়ে অভ্রর দিকে তাকালাম। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ও খুব করে চাইছে যে আমি আমার কথাটা ফিরিয়ে নিই। আমি কিছুটা লজ্জা পেলাম নিজের নির্বুদ্ধিতায়। অভ্রকে জড়িয়ে ধরে বললাম, তুমিই বেস্ট। আমি সরি, তোমাকে রাগানোর জন্যই ওটা বলেছিলাম। অভ্র মুচকি হেসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। অনেকদিন পর ঘুরতে বের হলাম অভ্রর সাথে। হঠাৎ করেই ও ছুটি পেয়ে যাওয়ায় সেটাকে কাজে লাগালাম। আমি শাড়ি পরেছি, অবশ্য নিচে নিচে নয়, মা পরিয়ে দিয়েছে। আজকে দুজন রাস্তায় দাঁড়িয়ে এক প্লেট ফুচকা ভাগ করে খেয়েছি। খুব ভালো লাগে অভ্রকে নিয়ে ঘুরতে। ওর হাতে হাত রেখে হাঁটার লোভে রিক্সা নিতে বারণ করেছি। এখন নিজেকে মনে হচ্ছে সদ্য প্রেমে পড়া কোনো লাজুক কিশোরী, যে তার প্রেমিকের হাত ধরে রাজপথে হাঁটছে। কিছুটা ভালো লাগার শিহরণে, আর কিছুটা ভয়ে। এইসব না, পেছন থেকে কে যেন ডাক দিল আমার নাম ধরে। গলাটা কেমন যেন চেনা মনে হচ্ছে। হাঁটা থামিয়ে পেছনে ফিরে দেখি সমীর ভাই আমার সামনে এসে অভ্র দিকে বক্র দৃষ্টি হেনে তারপর আবার আমার দিকে তাকিয়ে বলল, বাহ, আমাকে ভুলে গিয়ে ভালোই আছো দেখছি। তোমার মতো যদি নিজের অতীতটাকে ভুলতে পারতাম। ঘটনার আকস্মিকতায় আমি আর অভ্র দুজনেই বাকরুদ্ধ হয়ে গেছে। গোল কাটাতেই দেখি সমীর ভাই চলে গেছে। অভ্র আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি তো কখনো বলনি সমীরের সাথে তোমার সম্পর্ক ছিল। আমি অস্থির গলায় বললাম, তুমি ভুল বুঝছো, ওনার সাথে কোনো সম্পর্ক ছিল না। উনি কেন মিথ্যে বললেন আমি জানি না। অভ্র অবিশ্বাসী গলায় বলল, মিথ্যে তো তুমি বলেছ। সেদিন তুমি এত ছেলে থাকতে শুধু সমীরের নামটাই কেন মুখে এনেছিলে? আমি ভেবেছিলাম তুমি সত্যিই দুষ্টুমি করে বলেছিলে, কিন্তু এখন বুঝলাম আমার ধারণা মিথ্যে। তুমি শুধু মিথ্যে বলিতে আমায় ভোলাতে। আমি উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখলাম অভ্র আমাকে রাস্তায় সেখানে রেখেই চলে যাচ্ছে। আমি ওর পিছু নিলাম। হঠাৎ দেখি বিপরীত দিক থেকে একটা বাস আসছে, কিন্তু ততক্ষণে আমি ভয়ে জমে গেছি। দিশেহারা ভঙ্গিতে একবার অভ্রর দিকে আর একবার আমার দিকে ধেয়ে আসা বাসটার দিকে তাকালাম। তারপর একটা চিৎকার দিলাম অভ্রর নাম ধরে। রাস্তায় একটা মেয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে, পাশেই একটা ছেলে বসে আছে মেয়েটির মাথাটা কোলে নিয়ে। আচ্ছা, ছেলেটি কি মেয়েটাকে বিশ্বাস করেছে? অবশ্য বিশ্বাস না করলেও মেয়েটির কিছু যায় আসে না। সে তো সব কিছুরই ঊর্ধ্বে। সব দুষ্টুমি ভালোবাসা বাড়ায় না, কিছু দুষ্টুমি সম্পর্ককে তিক্তও করে তোলে।